কলেজ থেকে বের হওয়ার পর রাস্তায় গিয়ে বললাম, পরি আমার হাত ছাড়ো, আমাকে একটু সময় দাও, আমার তো নিজেকে মানিয়ে নিতে হবে নাকি। পরি এবার মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কলেজের সবাই আমাকে দেখে ভয় পায়, কেউ উচ্চ ভাষায় আমার সাথে কথা পর্যন্ত বলতে পারে না, সেখানে আমি তোমার কাছে মাথা নিচু করে বেহায়ার মতো একটু ভালোবাসা চাইলাম। আমি কি দেখতে এতটাই খারাপ বলো? আমি কি সত্যি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আমিও তো একটা মেয়ে, আমার কি কাউকে ভালোবাসতে মন চায় না? নাকি আমি এসব স্বপ্ন দেখতে পারবো না? বলে দাও তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। বিশ্বাস করো আমি তোমাকে কিছু করব না, তুমি আমাকে ভয় পেও না। তুমি চাইলে আমার গালে চড় দিতে পারো, আমি চোখ বন্ধ করে সহ্য করে নিব, তাও তোমাকে কিছু করব না। আর তোমার গায়ে কেউ হাত তুলবে এটাও আমি কখনো হতে দিব না। পরীর কথাগুলো শুনে খুব মায়া লাগলো আমার, এজন্য আমি পরীর একটা হাতের উপর আমার হাত চেপে ধরে পরীর দিকে তাকিয়ে বললাম, বিকাল পর্যন্ত সময় আছে আমার, তোমাকে হতাশ করব না এটুকু বলতে পারি। পরী এবার খুশি হয়ে আমার দিকে তাকিয়ে বলল, মন চাইছে তোমাকে একটা কিস করতে, কিন্তু তোমার যে অনুমতি নেই। আমি পরীর হাতে ছোট একটা চুমু দিয়ে বললাম, হয়েছে ম্যাডাম। পরী এবার একটু লজ্জা পেয়ে বলল, এখন চলো। কিছুটা সামনে যেতেই দেখি রিয়া আর ওর বান্ধবীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো দূর থেকে আমাদের দেখছে। আমি তাড়াতাড়ি পরীর হাত ছাড়িয়ে বললাম, দেখেছো সামনে কে? পরী বলল, কেন, ওকে বুঝি তুমি ভয় পাও? আমি বললাম, আরে ও পাগল একটা মেয়ে, আমার মাথা খেয়ে ফেলে সবসময়। পরী বলল, কেন, তোমাকে তো কিছু করে নাই আবার? আমি বললাম, আরে কি বলো তুমি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। পরী অবাক হয়ে বলল, কি? আমি বললাম, ওকে জিজ্ঞেস করো তাহলেই তো হয়। রিয়ার কাছে যেতেই রিয়া আমাদের দেখে বলল, কি ব্যাপার পরী আপু, কালকে শুনলাম ওকে শাস্তি দিয়েছেন, আজকে আবার ওর সাথে, বিষয়টা কি? আমি রিয়ার কথা শুনে হাসি দিয়ে বললাম, পরী আমাকে শাস্তি দিয়েছে, কে বলেছে তোমায়? এই দেখো। আমি এটা বলে পরীর গালে ছোট করে একটা চড় দিলাম, যেটা দেখে রিয়া আর ওর বান্ধবীরা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া তো ভয় পেয়ে বলল, রনি ভাইয়া তুমি এটা কি করলা? পরী আপুকে তুমি চিনো না। পরী এবার হাসি দিয়ে আমার একটা হাত ধরে বলল, তোমার ভাই যে আজকে থেকে আমার বয়ফ্রেন্ড এটা তুমি জানো? রিয়া তো জানো, এই কথাটা শুনে বড় ধরনের একটা শক খেলো। আমি পরীকে বললাম, পরী তুমি এখন চলে যাও কেমন, আমি ওদের সাথে যেতে পারবো। পরী বলল, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবে, আর রিয়া ওর যেন আবার কিছু না হয়, না হলে তোর 12টা বাজাবো। এই কথা বলে পরী চলে গেল। আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে বললাম, কি ব্যাপার রিয়া, কোনো কথা বলছো না কেন? রিয়া বলল, কি বলবো আপনাকে, আপনি এখানে আসছেন কিছুদিন হলো, আর এর ভেতরেই। আমি বললাম, আমার জীবনটাই এমন রিয়া, আমি যাকে চেয়েছিলাম তাকে আমি পাই নাই। আজকে কলেজে পড়ি আমাকে প্রপোজ করেছে, আর ওকে যদি আমি না করি জানো তো কি হবে আমার, হয়তো আমি বেঁচে থাকতে পারবো না। ওদের বাসায় যেদিন প্রথম গিয়েছিলাম সেই দিন আমাকে দেখে ও নাকি প্রেমে পড়ে গেছে, আগে জানলে ওদের বাসায় যেতাম না। রিয়া বলল, তার মানে আপনি পরীকে পছন্দ করেন না? আমি বললাম, এমনটাও বলতে পারো, তবে দেখি ওর সাথে কয়েকদিন থেকে ও কেমন মেয়ে, যদি ভালো হয় তাহলে চিন্তা করে দেখব, না হলে পরে না করে দিব। তাছাড়া জীবনে চলার পথে জীবন সাথী একটা প্রয়োজন আছে। রিয়া বলল, ও তাই বলেন। আমি বললাম, এসব কথা যেন পরীর কানে না যায়। রিয়া বলল, আরে কি বলেন, আমাদের বিশ্বাস করতে পারেন। আমি বললাম, আর একটা কথা, বিকালে মিতুকে পড়াবো না, ওকে রাতে পড়াবো, আর তোমাকে বিকালে। আজকে বিকাল থেকে, ঠিক আছে? রিয়ার এক বান্ধবী বলল, না, কালকে থেকে ভালো হবে। তাছাড়া মিতুকে তো আপনি বলেন নাই নাকি? আমি বললাম, হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, কালকে বিকাল থেকে। রিয়া আমার একটা হাত ধরে বলল, ভাইয়া ফুচকা খেতে মনে চাচ্ছে, খাওয়াবেন না? আমি বললাম, রিয়া আমার পকেটে তো টাকা নাই, তুমি জানো আমি এখানে আসছি কিছুদিন হলো, আর এর ভেতরে অনেক টাকা খরচ হয়ে গেছে। রিয়া বলল, আরে আসেন তো, আজকে আমরা আপনাকে খাওয়াবো, ঠিক আছে? আমি মুচকি হাসি দিয়ে বললাম, তাহলে ঠিক আছে চলো। সবাই মিলে ইচ্ছে মতো ফুচকা খেলাম। বিল অবশ্য আমি দিতে চেয়েছিলাম, কিন্তু রিয়া দিয়ে দিল। রাগী হলেও রিয়ার মনটা অনেক ভালো। বাসায় যাওয়ার পর দিলাম একটা ঘুম ভাঙলো একেবারে দরজার খটখট আওয়াজ শুনে। কোনো মতে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিয়া বলল, এই মিয়া আপনি এত ঘুমান কেন? আমি বললাম, তোমার এই সময় হলো আমাকে ডাক দেওয়ার, আর একটু ঘুমালে কতই না ভালো হতো। রিয়া বলল, এত ঘুমাতে হবে না, যান চোখে পানি দিয়ে আসেন, বাবা আপনাকে ডাকছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাহিরে দাঁড়াও, আমি আসছি। রিয়া বলল, কেন, আমাকে ভেতরে আসতে বলবেন না? আমি বললাম, দরজা পর্যন্ত এসে বলছো আমাকে ভেতরে আসতে বলবেন না, তোমার যদি ইচ্ছা হয় তাহলে আসবে, না হলে এখানেই দাঁড়িয়ে থাকো। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া আমার রুমের সবকিছু গুছিয়ে রেখেছে। আমি এসব দেখে বললাম, যতটা খারাপ মনে করেছিলাম তোমাকে, তুমি ততটাও খারাপ না।
রিয়া বলল, কেন আমাকে খারাপ মনে হয়? আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি? আমি দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে বললাম, তোমার নজর ভালো না, আগে নিজের নজর ঠিক করো। রিয়া হাসতে হাসতে রুম থেকে বের হয়ে বলল, ভয় পেয়েছেন বুঝি? আমি বললাম, ধুর, চলো তো এখন দেখি তোমার বাবা কি কথা বলে। রিয়ার সাথে ওদের বাসায় গেলাম। এতটাও দূরে না, এখান থেকে 5 মিনিটের রাস্তা হবে হয়তো। রিয়াদের বাসায় যেতেই ও ওর বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। ওর বাবা শুধু বলল, আমি যেন বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে পালন করি। মনে মনে বললাম, আমার পছন্দের মেয়ের বিয়ে, আর আমি কিনা সেটা নিজ হাতে পালন করব? এটা কিভাবে হতে পারে? রিয়াদের বাসা থেকে বের হওয়ার পর রিয়া বলল, একটা কথা বলবো আপনাকে। আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, পরিয়াপুর রাগ হয়তো একটু বেশি, কিন্তু ওর মনটা অনেক ভালো। যদি আমি বলি তাহলে তুমি ওর সাথে প্রেম করলে ঠকবে না। আমি বললাম, রিয়া, বিষয়টা এমন না। রিয়া বলল, দেখো, তোমার সাথে আমার কিছুদিনের পরিচয়, হয়তো তুমি আমার বড় ভাইয়ের মতো, তবে আমি তোমাকে আমার বন্ধুর মতোই দেখি। আমি দাঁত কেলিয়ে বললাম, অবশেষে পিচ্চি একটা মেয়ে আমাকে ওর বন্ধু বানিয়ে দিল। রিয়া বলল, কেন, বন্ধু হওয়ার জন্য কি বয়স লাগে নাকি? আমি বললাম, বাদ দাও, তোমার হবু হাজবেন্ডের সাথে তো পরিচয় করালে না। রিয়া বলল, দেখাবনি একেবারে বিয়ের সময়। আমি বললাম, রিয়া, তুমি যার ঘরে বউ হয়ে যাবে তার কপাল খুব ভালো হবে। রিয়া বলল, আপনি না বললেন আমি খারাপ একটা মেয়ে? আমি বললাম, তোমার মতো ভালো কোনো মেয়ে হয় না, তোমার ঝগড়াগুলো আমার খুব ভালো লাগে। রিয়া বলল, ও মা, আপনি আবার কি বলেন? আমি বললাম, হ্যাঁ, যেটা সত্যি তাই বললাম। হঠাৎ বাসার ভেতর থেকে আওয়াজ এলো, রনি, একটু এইদিকে আসো তো। আমি বললাম, রিয়া চলো, আন্টি মনে হয় আমাকে ডাকছে। রিয়া বলল, না, আপনি যান, শরীরটা আজকে ভালো লাগছে না, আমাকে একটু ঘুমাতে হবে। আমি বললাম, আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসবো নাকি? রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চাইলে আসতে পারেন। আমি বললাম, তা পিচি মেয়েকে বুঝি কোলে করে ঘুম পাড়িয়ে দিতে হবে? রিয়া চোখ লাল করে বলল, তবে রে, আপনাকে আজকে খেয়েছি। আমি দৌড় দিয়ে বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বললাম, যেদিক থেকে আসলে ওই দিকে যাও, বদমাইশ মেয়ে কোথাকার। রিয়া বাহির থেকে বলল, তোমাকে আমি দেখে নিব, আমার সাথে মজা করো তাই না? প্যান্ট খুলে যদি আমি তোমার হাতে না ধরিয়ে দিয়েছি তাহলে আমার নাম রিয়া না। বাহির থেকে আর কোনো আওয়াজ শুনলাম না, তাহলে রিয়া হয়তো চলে গেছে। আমি ভেতরে গিয়ে সোফায় বসে বললাম, হ্যাঁ আন্টি, বলেন কি হয়েছে? আন্টি পান খেতে খেতে বলল, তোমাকে যে বলেছিলাম আমি, সেটার কি করলে? আমি বললাম, আন্টি, তেমন কোনো সময় পাই নাই আজকে, তবে আজকে রাতে হয়তো একটু খবর নিয়ে দেখতে পারি। আপনি ঠিকানাটা দিলে বেশ ভালো হতো। আন্টি একটা কাগজ আমার হাতে দিয়ে বলল, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, তুমি শুধু সময় করে খবর নিবে। আর আমাকে তুমি হতাশ করো না, যদি রিয়ার বিয়ে ওর সাথে হয়ে যায় তাহলে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ছেলেটা খারাপ হয় আমি এই বিয়ে হতেই দিব না। এভাবে কিছুক্ষণ আন্টির সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেলাম। বিকালে রেডি হয়ে মিতুকে পড়াতে যাব বলে বাসা থেকে বের হলাম। ফোনটা বের করে রবিনকে কল দিলাম। রবিন ফোন ধরে বলল, হ্যাঁ রনি, বল কি হয়েছে? আমি বললাম, রাতে একটু আমার সাথে দেখা করিস তো, কিছু কাজ আছে। রবিন বলল, কেন, দরকারি কোনো কাজ আছে নাকি? আমি বললাম, ওটাই মনে কর তুই। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুই কোথায় যাস? আমি বললাম, মিতুকে পড়াতে যাচ্ছি। রবিন বলল, সাথে আবার দরজা বন্ধ করে পরীকে পড়াস না, নইলে কিন্তু বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে যাবি। আমি বললাম, শালা, তুইও আমার সাথে মজা করিস? ঠিক আছে, কর, এখন যেহেতু আমার সময় খারাপ। রবিন বলল, আচ্ছা সরি। শোন, তাহলে পরীকে কি উত্তর দিবি? আমি বললাম, ওই তুই যেটা বললি সেটাই, তবে তোকে একটা সত্যি কথা বলবো। রবিন বলল, হ্যাঁ বল। আমি বললাম, না এখন না, পরে বলবো, তুই রাতে দেখা করিস। রবিন বলল, আচ্ছা ঠিক আছে। রবিনের সাথে কথা বলতে বলতে মিতুদের বাসায় এসেই গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই পরি এসে দরজা খুলে দিল। তবে আজকে পরীকে সত্যি সত্যি খাঁটি একটা মেয়ে মেয়ে লাগছে, কারণ আজকে পরি শাড়ি পরেছে। আমি পরীর থেকে নজর সরিয়ে মিতুর রুমের সামনে গেলাম। পেছন থেকে পরি বলল, আজকে আর পড়ানো লাগবে না, তুমি গিয়ে বসো, আমি আসছি। আমি পরীর কথা কানে না নিয়ে মিতুর রুমের সামনে আওয়াজ করলাম, মিতু, তুমি কি ভেতরে আছো? ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ স্যার, আসেন, আমি তো আপনার জন্য বসে আছি। আমি ভেতরে গিয়ে দেখি মিতু টেবিলে বসে পড়ছে। তবে মিতুর কপালে ঘাম দেখে আমি বুঝে গেছি মিতু কোথায় থেকে দৌড়ে এসে পড়তে বসেছে, হয়তো আমি এসেছি দেখে এসেছে। আমি টেবিলে বসতে বসতে বললাম, ভালোই তো দেখি অভিনয় করতে পারো, আমাকে দেখে কোথায় থেকে দৌড়ে এসেছো, যাতে আমি এসে দেখি আমার ছাত্রী একেবারে পড়ালেখা করে উড়িয়ে দিচ্ছে। মিতু হাসি দিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন স্যার? আমি বললাম, কিভাবে বুঝেছি এটা তোমার বুঝতে হবে না, এখন বলো, যেগুলো দিয়েছিলাম সেগুলো শিখেছো তো?
মিতু বলল, আজকে তো কোনো পড়াই হবে না স্যার, আপু আপনার জন্য শাড়ি পরেছে, আর আমার বাবা মা দাওয়াত খেতে বাসা থেকে বেরিয়ে গেছে, আপু নাকি আজকে আপনার সাথে রোম্যান্স করবে। মিতুর কথা শুনে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আর তখন ওই পরি দরজা খুলে রুমে ঢুকে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো? আমি ভয়ে ভয়ে বললাম, জি ভালো আছি, তুমি ভালো আছো? পরি আমার পাশে বসে মিতুর হাতে ওর ফোনটা দিয়ে বলল, তুই এখন গেম খেল, আমি তোর স্যারের সাথে প্রেম করব। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, দেখো পরি, আমি এখানে তোমার বোনকে পড়াতে এসেছি, তাই আমাকে তুমি এখন। আমার মুখে পরি হাত দিয়ে বলল, কোনো কথা হবে না স্যার, এখন আমার উত্তর চাই। আমি বললাম, কিসের উত্তর? পরি আমার কোলে বসে বলল, কলেজে কি বলেছিলাম মনে আছে তো? মিতু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন মজা বোঝেন স্যার, সেই দিন তো আমাকে খুব মেরেছিলেন। মনে মনে বললাম, কি এক প্যাচে পড়লাম আমি, কেন যে আজকে এখানে প্রাইভেট পড়াতে আসলাম। পরি এবার বলল, কি হলো আমার উত্তরটা? বুঝতে পারলাম পরি আমাকে আজকে ছাড়বে না, এজন্য আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়ের আগে এসব? পরি আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে আমি বলেছি উল্টাপাল্টা চিন্তা করতে, আমার বোন এখানে বসে আছে দেখছো না, নইলে তো ওকেও বাসা থেকে বের করে দিতাম। আমি বললাম, দেখো পরি, আমার একটা মান ইজ্জত আছে, তাই বলে তোমার বোনের সামনে? মিতু বলল, আরে দুলা ভাই কিছুই হবে না, এখানে তো আমরাই, আপনি যদি বলেন আমি বাহিরে চলে যাব। আমি বললাম, আরে না মিতু, তোমার বাহিরে যেতে হবে না, তুমি এখানেই থাকো। পরি আমার চোখে চোখ রেখে বলল, আচ্ছা আমাকে আজকে সুন্দর লাগছে না বলেন তো? আমি বললাম, পরি প্লিজ তুমি একটু দূরে গিয়ে বসো, আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারবো না। সাথে সাথে পরি আমার ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তো গাইস, যদি গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে চাও তাহলে এখনই সাজিদ অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গল্প দেওয়া আছে। আর হ্যাঁ, তোমাদের জন্য সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেলে সব সময় সবার আগে গল্প দেওয়া হয়, তো তোমরা আর দেরি না করে সেইখানে চলে যাও। আর এই ভিডিওতে তোমরা 1-2 হাজার কপি লিঙ্ক করে দিও। আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা এখনই কপি লিঙ্ক, লাইক, কমেন্ট, আর আইডিতে যারা নতুন আছো এখনই শেয়ার করে দাও, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।